আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কবে যাচ্ছেন চায়না, মালয়েশিয়া হয়ে। তিনি বোধহয় 21 তারিখ মালয়েশিয়া যাচ্ছেন, সেখান থেকে 22 তারিখ রাত্রিবেলায় চায়না উড়ে যাচ্ছেন। 23 তারিখ তিনি নামবেন। চায়নায় কার সঙ্গে দেখা করবেন উনি জানেন, কারণ চায়নার যিনি বিদেশ মন্ত্রী ওয়াং ই, তিনি তো ভারতে আসছেন 23 তারিখ, 22-23 উনি থাকবেন ব্রিক্স নিয়ে কথা বলতে। তো এখন এনডিটিভি ওয়ার্ল্ডের তো খবরটা ছড়িয়ে গেছে। আবার 22 তারিখেই আবার পুতিনের সঙ্গে দেখা করতে উনি চলে যাচ্ছেন, মানে জিনপিং চলে যাচ্ছেন রাশিয়া। সেখান থেকে উত্তর কোরিয়া যাবেন কিম জং উনের সঙ্গে দেখা করতে। সেখান থেকে 29 তারিখ ফিরবেন। তাহলে বিদেশ মন্ত্রীও রইল না, ওদের প্রেসিডেন্ট উনি তো রইলেন না। তো কার সঙ্গে দেখা করতে যাবেন? কোন রাষ্ট্রীয় তো আমন্ত্রণ পত্র নেই, তাহলে কার সঙ্গে দেখা করতে যাবেন? এখানে আমাদের এখানে ব্রিক্সের যেটা বলেছিলাম, যেটা নিয়ে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের এত চিন্তা, ব্রিক্স নিয়ে এই যে এত ঝুঁকে পড়া ভারতের ভেতরে পেছনে, ভারতকে সঙ্গে চাই, সেটা হচ্ছে আরআইসি এবং ব্রিক্স দুটো আটকাতে। আর এই ব্রিক্সের সম্মেলন হচ্ছে এই বছরের শেষে, আর হোস্ট কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ। তাই এখানে এসে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, তিনি অজিত দোভালের সঙ্গে দেখা করবেন, তিনি বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করবেনই। এখন যখন দুই মাথা যখন এখানে, এবং শোনা যাচ্ছে যে খুব শিগগিরই, আমি যেটা আগেও আপনাদের বলেছিলাম, শি জিনপিং এবং পুতিন একত্রে ভারতবর্ষে আসবেন। ডেট এখনো ঠিক হয়নি, কিন্তু একত্রে ভারতবর্ষে আসবেন। এটা ব্রিক্সের আগেই হবে, হয়তো সামনের মাস কিংবা তারপরের মাস। দুই রাষ্ট্রপ্রধান এবং আমাদেরও প্রধানমন্ত্রী, তাদের সকলের ডেট ম্যাচ করবে, টাইম ম্যাচ করবে, সেখান থেকে তো ঠিক হয়। তো তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, ওই দেশের রাশিয়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, বেজিং এর সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। কারণ বিদেশি অতিথি এলে তাদের অন্যরকম সিকিউরিটি সিস্টেম হয়, তো সেগুলো করতে সময় লাগবে। তাহলেই তারেক রহমান যাবেন কোথায়? আর একটা কথা হলো, এই এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে পাশ থেকে সরে যাচ্ছে, আরো ঝুঁকে পড়বে। যখনই দেখবে চায়নার প্রেসিডেন্ট যখনই এখানে চলে এসছেন, পুতিনও চলে এসছেন, তিনি আরো ঝুঁকে পড়বেন, মোদির সামনে হাত পা জুড়ে ফেলবেন। তাহলে তো চায়নারও তো সাপোর্ট পাবেন না। আর পাকিস্তানের কি অবস্থা এই দেখুন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ তিনি বলছেন আমাদের টয়লেট পেপারের মধ্যে ইউজ করে ফেলে দিয়েছে। আপনাদের যিনি রক্ষাকর্তা, যার সঙ্গে আপনাদের প্রেম, বড় আব্বাকে বলছে, বড় আব্বা কার আব্বাকে বলছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে, যে আমাদেরকে টয়লেট পেপারের মতো ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাহলে আপনাদের কি অবস্থা হবে বুঝুন। তবু তো পাকিস্তান কিছুটা কাজে আসতো, আপনারা তো ঘোড়ার টিমের কোনো কাজেই আসবেন না। এখন ওই আপনাদের আব্বা হুজুরের, মানে পাকিস্তানের এত রাগ কেন? মানে ভেতরে ভেতরে এত ক্ষোভ কেন? সেটা হচ্ছে G7 তাদেরকে ডাকা হলো না। আবার এই যে ইরানের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে, তাতেও পাকিস্তানের নাম নেই। আচ্ছা, G7 কি? গ্রেটার ইকোনমি 7। মালদার পার্টি ওখানে গিয়ে ফুর্তি করে, কথা বলে, মালের কথা হয়।
এই বেউসা হবে, ওই বেউসা হবে। আপনারা তো কি বেউসা করবেন? পাকিস্তান, আপনার বড় আব্বার যে আব্বা হুজুর, তার ফাটা পকেট, আপনাদেরও ফাটা পকেট। তো ওখানে তো ভিখারিদের জায়গা নেই, ওখানে মালদার মানুষের জায়গা আছে। ইন্ডিয়ার পয়সা আছে, ইন্ডিয়া যাবে, বিজনেসের কথা বলবে, টাকা ফেলবে, মাল নেবে। ওসব ক্রেডিট লাইন ফাইন হয় না, টাকা ফেলবো, মাল দাও। পাকিস্তানের টাকা নেই, তাই কেউ টাকা দেয় না। আপনাদেরও টাকা নেই, কেউ টাকা দেয় না। তো আপনাদের যদি আব্বা হুজুরের এই অবস্থা হয়, তাহলে আপনাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন? মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের দিকে জন্য কি করবে? তবু তো পাকিস্তান আমেরিকার জন্য অনেক কিছু করেছে, তাই আমেরিকা অনেক টাকা পয়সা দিয়েছে। সৌদি আরবের জন্য করেছে, সৌদি আরব টাকা দিয়েছে, দুবাই টাকা দিয়েছে, কাতার দিয়েছে। তাতেও আব্বা হুজুরকে ছুড়ে ফেলে দিয়েছে। আর আপনারা তো গোলাম বানিয়ে নিয়েছে, আপনার তো কোনো অসুবিধেই নেই ছুড়ে ফেলতে। টয়লেট পেপারও নয়, খবরের কাগজ সাফ করে ফেলে দেবে। আপনাদের জন্য সত্যি মায়া হয়। আপনারা এই পাকিস্তান মনে করেন, পাকিস্তান পাকিস্তান করে চেঁচান, পাকিস্তান আপনাদের বাঁচাবে, তুর্কি নাকি আপনাদের বাঁচাবে। একটা ধমক দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, ওই এর দোকান না, ও সমুদ্রে ঝাঁপ দেবে, বা 42 তলা যে বিল্ডিংটা হয় সেই বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দেবে ভয়ের চোটে। আপনাদের পাশে কেউ নেই, কেউ নেই, আশপাশ দেখবেন। আর শেখ হাসিনার ফেরার দিন খুব এগিয়ে আসছে, খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে সদর্থক ভূমিকা পালন করে, তাহলে কিকের পর কিক, কিকের পর কিক, কিকের পর কিক, এই কিকে সব আপনারা বেরিয়ে চলে যাবেন। সেই দিকেই যাচ্ছে আমার মনে হচ্ছে, যেরকম হাব ভাব দেখছি। দেখুন আপনারা কি করবেন। এই জামাত, বিএনপি, এরা কি করবে? পৃথিবীর কোথায় যাবে, কোথায় গিয়ে আশ্রয় নেবে? এখনো পর্যন্ত আমেরিকা কিন্তু ওই তারেক রহমানের ওপর থেকে কিন্তু সেই যে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে, এখনো কিন্তু তোলেনি, এখনো তোলেনি। প্রধানমন্ত্রী হয়ে গেছে, এখনো তোলেনি। তারে কেউ চেনেই না, পাত্তাই দেয় না। আবার গিয়ে লন্ডনে ওই খুবরি পায়রার কপি গিয়ে আবার তাকে ঢুকে বসে থাকতে হবে। এত খাল খরণ হইল রে, কি হইব? জলই যদি না থাকে, তাহলে খালে জলটা বইব কি করে? জলের জন্য যে দরকার যেটা, সেটা হচ্ছে আপনার এখানে এসে গঙ্গা চুক্তি নিয়ে কথা বলা। আসল জিনিসে আপনাদের মন নেই, আপনারা লোক দেখানো কাজ করেন। খাল খনন হচ্ছে, একদিকে ভালো, পরিবেশ ভালো হচ্ছে, কিন্তু অন্যদিকে আবার যে মানুষগুলোকে উচ্ছেদ করছেন খাল খননের নামে, তাদের কথা একটু ভাববেন। সবাই ভালো থাকবেন। যেখানে আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমাদের হিন্দুর দালাল, বিজেপির দালাল, আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল, নরেন্দ্র মোদীর দালাল, অমিত শাহ দালাল, তারপরে আমি শেখ ফরিদ স্পেশাল কলেজে, আমি শেখ ফরিদ নাকি বাংলাদেশের বিজেপি শাখার প্রধান। থাকতে পারি না, নিজের এলাকায় জায়গা দেয় না, নিজের আত্মীয় স্বজন জায়গা দেয় না, নিজের পরিবার আত্মীয় স্বজন পর্যন্ত আমার জন্য বিপজ্জনক। আর এত বড় একটা কথা বলার পর, এটা আসলে আমি জানতাম না যে তিনি অখণ্ড ভারত চান। তিনি যদি বলতেন, একটা জিনিস বলি, তিনি যদি এটাও বলতেন যে আমরা বাংলাদেশি হিন্দুরা নির্যাতিত, নিপীড়িত, আমাদের জন্য আলাদা দেশ দাও, তারপরও সেটাকে আমি অপরাধ মনে করতাম না। কিন্তু তিনি যখন বলেন অখণ্ড ভারত চাই, ধর্মে কুস্ত কালা হয়, ধর্মে কুস্ত কালা এখানে হয়। কমেন্ট করছে যে গোবিন্দ যখন অখণ্ড ভারত চাইতেছে, আমরা মুসলিমরা অখণ্ড পাকিস্তান চাই। এই বিষয়ে ফরিদ ভাই কিছু জানতে চাইছি। হিন্দুরা যেতে পারলে আমরা কেন যেতাম? বলতেই পারে যে আবার ব্রিটিশরা যদি কোনো কারণে বলে এটা অখণ্ড ব্রিটিশ ছিল, নিয়ে এই নিবো আমরা। নেগেটিভটা তো পিনাকিরি দিয়ে করাই, গোবিন্দ দিয়ে করাইছে যে তুমি অখণ্ড ভারত চাও, আমরা অখণ্ড পাকিস্তান চাই। Exactly. হইতে পারে, হইতে পারে। না, আমি কিন্তু অবাক হয়ে গেলাম। এত বড় কথা বলার পরে গোবিন্দ পরমাণিক জামাতের মিটিং এ যায়, গোবিন্দ সামর রহমানের মিটিং এ যায়। আচ্ছা, আমরা মুসলমান পরিবার থেকে আমি করে দেখলে আমাদের পারলেই 70 টুকরা করবে, পাওয়া মাত্র আমাদের 70 টুকরা করবে এই বাংলাদেশি মুসলমানরা। এরা কিছু বলে না। আচ্ছা, এরা ভারতের দালাল বলে না কেন? আমারা বলে, আপনারাও মাঝে মাঝে বলে, যদিও আপনারা কেউ হিন্দুরা গালি দেয়, কিন্তু আপনারাও ভারতের দালাল বলে। আপনারা একটু কম বলে, আমরা তো একেবারে মানে আমার তো সার্টিফিকেট প্রাপ্ত ভারতের দালাল, হিন্দু দালাল। আমার পেলেও তো বাংলাদেশে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। গোবিন্দ পরমাণবিক এত বড় কথা বললো, তারা নিয়ে কেউ কিছু বললো না। ঘটনাটা কি? দাল মে কুছ তো কালা হায়। জি,
অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই। দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারবেন আমার উদ্দেশ্য কি, এবং হরিদাস সাহেবকে বলা আছে তিনি যদি কখনই ফরিদের সাথে যোগাযোগ করলে হবে সরাসরি, তিনি আমার লাইভে এসে যদি এই উত্তরগুলো দিতে পারেন। আমি এখানে অনেকগুলো ডেটা সামনে আনি নাই, সব কিছু সামনে আনতে নাই, কারণ আমি ওটা নিয়ে তার ভালো এপিসোড করবো আর কি, যেখানে তার অনেক কিছুই প্রমাণ, এগুলো তো পত্রিকা লিখছে পুলিশের বরাদ দিয়া বা ইনভেস্টিগেট করে, কিন্তু আমার ওইটা হচ্ছে যে বর্তমানের, এবং সেগুলো খুব ভয়ঙ্কর। লেনদেন তো করছেন ভাই, দাদা, লেনদেন তো আপনি করছেন, এবং সেই লেনদেন যে আপনি সব লুকিয়ে ফেলতে পারছেন, ব্যাপারটা কিন্তু এখানে না। কোথায় কোথায় পাচার করছেন টাকা, মানি লন্ডারিং, আপনার আপনার মন্দির তো মন্দির, আপনার মূল যে কোন কোন দেশে কিভাবে পাচার করছেন, কার কার মাধ্যমে, এটা শুধু একটা কথা বললাম, বাকি ওই হিন্টস না দেই। ওকে, টাকার অফার করেন মিয়া, তো যাই হোক, আমি তো আর কোনো মানুষ বানায় আসাদ নূরকে টাকার অফার করে। আমার খুব মজা আচ্ছা, হয়, হাসি আসতেছে। বাংলাদেশে হয়েছে হামাসের উপস্থিতি নাকি ইসরায়েলের বলছে, আমরা এটা জানি না, জেনে আশা করি জানেন আমরা কিছু? এটা নিয়ে আলাদা গল্প করবো, এটা নিয়ে আপনাকে আগামী সপ্তাহে বলবো, এটা নিয়ে কথা আমরা এটা নিয়ে বলবো আপনার সাথে, আপনার চ্যানেলে আলোচনা করবো বিস্তারিত। ওকে, এখানে একজন হ্যাঁ, মুসলিম আমার ভাই একটা ভালো কমেন্ট করছেন, এখানে যারা লাইভ দেখছে তারা কিন্তু ধোকা খাচ্ছে, এটা কিন্তু লাইভ হচ্ছে না, ডিসপ্লে লাইভ করে ভিউ টাকা কামানো হচ্ছে। জি ভাই, আপনি ওই ডিসপ্লের অংশ, আপনি এই কমেন্টটা করেছিলেন, আগে তো পুরনো, মানে আপনি পুরনো জিনিস রেকর্ড করে দেখাচ্ছি, আপনি তখন আমাদের সাথে যুক্ত ভাই, তো টাকাটা ফেরত দিয়ে দিয়েন আর কি, এই টাকা কামাচ্ছি তো, সেই টাকাটা তো আপনিও পাইছেন। মানে কিরকম ছিল, ওই জন্যই যে আপনার ছবিতে বলছিলাম যে মানে আমার ছবি দিলে কেউ বলবে এআই, কেউ বলবে জেলখানা থাকলেও বলে আমি লাইভ। আপনি কি জানেন আমার একজন লোক কি বলছিল, আজকাল তো জেলখানা থেকেও লাইভ দেওয়া যায়, ঠিক আছে। হুম। যে যেরকম বুঝে তাই এরকম বিবৃতি দিয়েছে, দিতেই পারে যার যেটা মনে, বলতে দেয়নি। জি, আমাদের হাসি এটা আসে আর নির্বোধদের যারা এই শেষ comment একটা যে কমেন্ট, জি, কি পি মুটলি কি যেন লিখছে, আসাদ ভাই আপনি যে সকল তথ্য গোবিন্দদার বিরুদ্ধে দিচ্ছেন, এই সকল তথ্যের কোনো ভিত্তি নেই, আপনি অনেক কিছুই না জেনে উল্টাপাল্টা জনগণের কাছে বলছেন। জি, আপনার মেধা এবং মননের প্রতি শ্রদ্ধা, এটা আরো উর্বর করেন, এবং আপনাদের মতো সমর্থকরা আছেই বলেই তো গোবিন্দরা করে খাচ্ছে আর কি সব। আমরা নাই পীরের ভক্তদের মতো লাইভ দেখাইতেছেন ভিডিও, তারপরও না, বলতেছেন আপনি ভিত্তি নেই। কিভাবে আশা করেন যে মুসলমানদের মধ্যে পিনাকির মুরিদ থাকতে পারলে হিন্দুদের মধ্যে গোবিন্দর মুরিদ থাকবে না কেন? এটা তো আলাদা কিছু না। হিন্দুরা একটু শিক্ষিত, আমাদের এক্সপেকটেশন বেশি, হিন্দু নারীরা পড়াশোনা করতে পারে, তাদের বন্দি করে দেওয়া হয় না, সেখান থেকে একটু মা শিক্ষিত হলে সন্তান শিক্ষিত হবে, সমাজে শিক্ষিত হয়েছে বা পারিবারিক শিক্ষাতে সবার থাকবে, ঘিলুর ব্যবহার যে সবাই করবে এমন তো না ব্যাপারটা। শিক্ষিত হলে তো ঘিলুর ব্যবহার করে না, ঠিকই বলছেন, আশ্চর্য ব্যবহার। আপনি ঠিকই বলছেন যে পিনাকির ভক্ত যদি মুসলমান হইতে পারে, তাহলে গোবিন্দ পারমাণবিক ভক্ত কেন হবে না? রাইট, রাইট, ঠিকই বলেছেন। নামই দিচ্ছি আমি গোবিন্দ পারমাণবিক, এই কারণে তার নাম এটা দিছি আমি, এটা তো জানেন তো। আমি প্রথমে কিন্তু গোবিন্দ পারমাণবিক মানে গোবিন্দ প্রামাণিকের আপনি বিরোধিতা করতেন, আমি বলতাম না না আসাদ উনি ভালো মানুষ, ভালো মানুষ। পরে তার নাম দিলাম আমি গোবিন্দ পারমাণবিক। হিন্দুদের পক্ষে তার কোনো বিবৃতি নাই, পুরো ভণ্ডামি বক্তব্য। হিন্দুদের পক্ষে আমরা যেভাবে স্ট্রং বক্তব্য দিয়েছি, তার সাথে তার তিনি আধা না কোয়ার্টারও কোনোদিন বলেন নাই এই গোবিন্দ পারমাণবিক। আজ 19শে জুন, বাঙালি জাতির ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট। হয়তো অনেকেই ভুলে গেছেন, খোদ আওয়ামী লীগের লোকেরাও হয়তো ভুলে যেয়ে থাকবেন অনেকেই, কিন্তু ইতিহাসে এই দিনটার তাৎপর্য এবং গুরুত্ব অসাধারণ। 1968 সালে তৎকালীন পাকিস্তান সরকার 8 জানুয়ারি একটি প্রেস নোট প্রকাশ করে বলে, ভারতের আগরতলায় একটি ষড়যন্ত্র হয়েছে, সেখানে সিএসপি অফিসাররা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সদস্যরা রাষ্ট্রদ্রোহিতায় লিপ্ত হয়েছে, পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার রাষ্ট্রীয় অপরাধের সঙ্গে জড়িত হয়েছে। তাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে 131, 120 ক দণ্ডবিধি আইনের ধারায় মামলা শুরু হয়। এই মামলার তদন্তে 35 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। প্রধান আসামি করা হয় শেখ মুজিবুর রহমানকে। বলা হয় তিনি ভারতের সঙ্গে যোগাযোগ করে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছেন। প্রথম দিকে সিদ্ধান্ত হয় কোর্ট মার্শাল ল হবে, সেখানে বিচার হবে। কোর্ট মার্শালে বিচারের প্রক্রিয়া থেকে সরে যায় 1970 সালের নির্বাচনের কথা মাথায় রেখে। এরপর কুর্মিটোলা ক্যান্টনমেন্টে সুরক্ষিত একটি বিচার আদালত গঠন করা হয়। সেখানে শুরু হয় শেখ মুজিব, রুহুল কুদ্দুস,
তৎকালীন ক্যাপ্টেন, পরবর্তীতে কর্নেল শওকত, সার্জেন্ট জহিরুল হক, কমোডর মোয়াজ্জেম সহ ৩৫ জনের বিচার। সেই বিচার প্রক্রিয়ায় আমাদের দুর্ভাগ্য হচ্ছে সেদিন সেই বিচার প্রক্রিয়ায় বাঙালিরাও সম্পৃক্ত হয়েছিল। বিচার প্রক্রিয়ায় বিচারক হিসাবে সেদিন অবাঙালি এস.এ. রহমান আর 2 জন বাঙালি এম.আর. খান এবং মকসুমুল হাকিম বিচারক হন। এই 3 সদস্য বিশিষ্ট একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। তড়িঘড়ি করে ফৌজদারি কার্যবিধিকে সংশোধন করে সেই ট্রাইব্যুনাল গঠন করা হয়। শেখ মুজিবের পক্ষে আসেন প্রখ্যাত ব্রিটিশ আইনজীবী টমাস উইলিয়াম। তাকে সহায়তা করেন বাংলাদেশের আইনজীবী আব্দুস সালাম খান, আতাউর রহমান খান এবং তাদের কনিষ্ঠ জুনিয়র ছিলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। আর সেই দিন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মঞ্জুর কাদের এবং বাঙালি আইনজীবী টি.এইচ. খান রাষ্ট্রপক্ষের আইনজীবী হন। বিচার প্রক্রিয়া শুরু হয়ে যায়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ ছাত্র সংগ্রাম পরিষদ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েন। টার্গেট ছিল শেখ মুজিব এবং তার সহযোগীদেরকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা। অভিযোগ, তারা পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য ভারতের ত্রিপুরার আগরতলায় ষড়যন্ত্র করেছেন। তখন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে এক পর্যায়ে বাধ্য হয়ে থাকা শেখ মুজিবকে প্যারোলে মুক্তি দিতে চান, কিন্তু তিনি বলেছিলেন কোন প্যারোলে তিনি মুক্তি নেবেন না। মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহিরুল হককে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় গুলি করে হত্যা করা হয়। এজন্য আগুনে বিস্ফোরিত হয়ে ওঠে সারা দেশ। ভয়াল পরিস্থিতির সৃষ্টি হলে রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকা অবাঙালি বিচারপতি এবং অবাঙালি প্রধান আইনজীবী রাষ্ট্রপক্ষের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েন। অতিথি ভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ বাঙালিরা। ভবন থেকে পালিয়ে যান পাকিস্তানের সেই বিচারপতি এবং প্রধান কৌশলী। তছনছ হয়ে যায় আগরতলা ষড়যন্ত্র মামলার সমস্ত নথিপত্র। এক পর্যায়ে 1969 সালের 22 ফেব্রুয়ারি পাকিস্তানি শাসক গোষ্ঠী বাধ্য হয় শেখ মুজিব এবং তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে। এই মামলা প্রত্যাহার হওয়ার পরের দিনই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অভিযুক্তদের সংবর্ধনা এবং বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। শুরু হয়ে যায় ইতিহাসের নতুন বাঁকে বাঙালি জাতির পথ চলা। উত্তাল জোয়ারে সারা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। তার ধারাবাহিকতায় 1970 সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ। শুধু পূর্ব পাকিস্তান নয়, সমগ্র পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা নির্বাচিত হন শেখ মুজিব। আওয়ামী লীগ নির্বাচিত হয় জনগণের প্রতিনিধি হিসাবে। তারপরেও ক্ষমতা হস্তান্তর করা হয়নি। তার ধারাবাহিকতায় অনেক চড়াই উতরাই পার হয়ে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মধ্য থেকে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় হয় শেখ মুজিবের নেতৃত্বের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেদিন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব ছাড়া আর কারো বিরুদ্ধে মামলা হয়নি। পাকিস্তানিরা কিন্তু সেদিন জিয়াউর রহমান সহ কাউকে অভিযুক্ত করেনি। পূর্ব পাকিস্তানকে স্বতন্ত্র সত্তায় বিচ্ছিন্ন করে আলাদা দেশ করার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার সহযোগী 35 জনের বিরুদ্ধে যে মামলা হয়, সেই মামলায় অন্য কোনো রাজনীতিবিদ ছিলেন না। 8 জন সিভিল কর্মকর্তা সহ অন্যান্যরা, তার ভিতরে 2 জন সিএসপি অফিসার, তাদের গ্রেফতার করা হয়। কর্নেল শওকত পরবর্তীতে ডেপুটি স্পিকার হয়েছিলেন। সার্জেন্ট জহিরুল হক ইতিহাসের এক বরপুত্র,
কমোডর মোয়াজ্জেম, যার নামে আমি পিরোজপুরে স্মৃতিসৌধ করে দিয়েছি। এভাবেই বাংলাদেশের গোড়াপত্তনের যা কিছু তার সূচিত হয় বঙ্গবন্ধুর 6 দফা থেকে, ধারাবাহিকতার মধ্য থেকে 69-এর গণ অভ্যুত্থান। জীবন উৎসর্গ করেন সার্জেন্ট জহিরুল হক। নিশ্চিত মৃত্যু হবে জেনেও প্যারোলে মুক্তি না নিয়ে বাঙালির অধিকার এবং স্বাধিকারের প্রশ্নে দৃঢ়তা ধারণ করে থাকেন বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, সাম্প্রতিক কালের শুধু নয়, সর্বকালের মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হয়তো আওয়ামী লীগের অনেকেও 19শে জুনের টার্নিং পয়েন্টের কথা মনে রাখে না। এই দিনটা ছিল অগ্নিগর্ভ হয়ে ওঠার দিন, যেদিন আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার সহযোগীদের বিরুদ্ধে ঢাকার কুর্মিটলা ক্যান্টনমেন্টে। সেদিনও দালালি করেছিল 2 বাঙালি ট্রাইব্যুনালের বিচারক হয়ে, এবং 2 বাঙালি সেদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়ে। আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করি থমাস উইলিয়াম, অ্যাডভোকেট আব্দুস সালাম খান, অ্যাডভোকেট আতাউর রহমান খান, এবং শ্রদ্ধা জানাই তাদের কনিষ্ঠতম আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলামকে। এটাই তো ইতিহাস, ইতিহাসের টার্নিং পয়েন্ট। পরাভব মানেন নাই বঙ্গবন্ধু কোনদিন। তার কন্যা শেখ হাসিনাও অবদমিত হন না। ইতিহাসের বাঁকে বাঁকে এমন অধ্যায় অতিক্রম করতে হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে। জীবন দিতে হয়েছে বঙ্গবন্ধুকে, সপরিবারে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে শেখ হাসিনাকে বারবার। 19 জুন বাঙালি জাতির ইতিহাসের টার্নিং পয়েন্টের একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয় আনুষ্ঠানিক বিচার পর্বে, যে বিচার পর্ব পাকিস্তানিদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। বাঙালি পরাভব মানে না। পরম শ্রদ্ধায় স্মরণ করি আমাদের তরফ থেকে যে উগ্রতা আমরা দেখাচ্ছি, এই উগ্রতার জন্য প্রবলেম হচ্ছে, এবং ইসরায়েলি অ্যাম্বাসেডর যে কথাটা বলেছে এইসবকে নিয়ে তার চাচ্ছে যে ইন্ডিয়াকে আরো প্রভোকেট করুক, যেন ইন্ডিয়া এখানে একটা ইন্টারভেনশন করে কোন ধরনের। এই ইন্টারভেনশন করলে পাকিস্তানিজ উইল নট কাম, দ্য টার্কিশ উইল নট কাম, এইসব একটা আন্তর্জাতিক খেলা খেলতে চাচ্ছে। এইখানে